আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি। ফেসবুক পোস্ট নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত 12। বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রেডিশন বাতিল করল আইসিসি। দেশের ডাকযোগে পৌঁছেছে 21,000 প্রবাসীর ভোট। বিএনপি এত খারাপ হলে মন্ত্রিত্ব ছাড়েননি কেন? জামায়াতকে তারেক রহমান। মোস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়া চরম অপমানজনক বললেন জামায়াত আমির। এবার বিস্তারিত। ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য বাংলাদেশের সঙ্গে চীনের G2G চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ঢাকায় বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী এবং CETC ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশে একটি অত্যাধুনিক আনম্যান্ড এরিয়াল ভেহিকেল উৎপাদন ও সংযোজন সুবিধা স্থাপন করবে। এর মধ্যে রয়েছে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতা, যা দীর্ঘমেয়াদে UAV উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সহায়ক হবে। সংশ্লিষ্টরা জানিয়েছে, এ ধরনের UAV বা ড্রোন সামরিক বা বেসামরিক কাজেও সহায়ক হবে। ISPR জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড্ডয়নে সক্ষম UAV এবং উলম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম UAV উৎপাদন ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে। এই UAV গুলো সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। নির্বাচনকে সামনে রেখে বাড়ছে বিএনপি জামায়াতের মধ্যে যেমন কথার লড়াই, তেমনি সংঘাত সংঘর্ষও থেমে নেই। শরীয়তপুরের নড়িয়ায় ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 12 নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়াও 2500-এ প্রচারণায় বাধার অভিযোগে বিএনপি জামায়াত সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর 2টার দিকে নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকায় এ সংঘর্ষ হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি ফরিদা বেগম নামের এক নারী প্রকাশ্যে গণভোটে নায়ের পক্ষে প্রচার চালান। এ নিয়ে সবুজ লাইব্রেরি নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট দেয়া হয়। আজ দুপুরে ওই পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নড়িয়া উপজেলা পশ্চিম শাখা জামায়াতের আমির নজরুল ইসলাম অভিযোগ করেন, না ভোটের প্রচার চালানো নিয়ে তার ছোট ভাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। এর জেরে বিএনপি সমর্থকরা তাদের উপর হামলা চালিয়েছে। এতে তাদের অন্তত 6 জন আহত হয়েছেন। নির্বাচনী প্রচারে বাধা দিতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ ওয়াহিদুজ্জামান উজ্জ্বলের অভিযোগ, জামায়াত সমর্থকরা ভোজেশ্বর বাজারে যুবদলের এক নেতার উপর হামলা চালায়, পিটিয়ে তাদের 6 নেতাকর্মীকে আহত করে। নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই জামায়াত সমর্থকরা এই হামলা করেছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। কোনো পক্ষই এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, শরীয়তপুর 2 সংসদীয় আসনে বিএনপি থেকে শফিকুর রহমান কিরণ এবং জামায়াতে ইসলামী থেকে মাহমুদ হোসেন বকাউল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নারায়ণগঞ্জের 2500-এ নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এই ঘটনা ঘটে। 2500 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেখান থেকেই বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানান তিনি। নারায়ণগঞ্জ 2 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইলিয়াস মোল্লার অভিযোগ, দুপুর 12:15টার দিকে মোল্লারচরে তাদের নারী কর্মীদের প্রচারে বাধা দেওয়া হয়। খবর পেয়ে তিনি ও তার সমর্থকরা ঘটনাস্থলে গেলে স্থানীয় বিএনপি কর্মীরা তাদের উপর হামলা চালায়। ইলিয়াস
ইলিয়াস মোল্লা বলেন, আমাদের নারী কর্মীদের জান্নাতের টিকিট বিক্রি করতে এসেছে বলে হেনস্থা করা হয়, তাদের নেকাব খুলে প্রচারণা চালাতে বলা হয়। সেখানে আমার প্রধান নির্বাচনী এজেন্ট আজিজুল হকের স্ত্রীও ছিলেন। এ নিয়ে আমরা কথা বলতে গেলে বিএনপি কর্মীরা আমাদের উপর হামলা চালায়। উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া বলেন, আমাদের প্রার্থীর ব্যানারের সঙ্গে জামায়াতের ব্যানার স্থাপনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়, হামলার কোনো ঘটনা ঘটেনি। ছোট বিষয়কে বড় করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন জামায়াত প্রার্থী। নারায়ণগঞ্জ 2 আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা 2500 উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান বলেন, ঘটনাস্থলে এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স নিয়ে গিয়েছিলেন। উভয় পক্ষই বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে নিয়েছে। তবে জামায়াত বা অন্য কোনো পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ওসি জানান, সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বাংলাদেশ দলকে টুর্নামেন্টে না রাখার পাশাপাশি দেশের ক্রীড়া সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনও বাতিল করেছে। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। সোমবার আইসিসির পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকদের জানানো হয়, তারা ভারত বা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ কভার করার জন্য কোনো স্বীকৃতিপত্র পাবে না। আইসিসি তাদের বার্তায় জানিয়েছে, যেহেতু বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিচ্ছে না, তাই বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের টুর্নামেন্ট কভার করার অনুমতিও দেওয়া হচ্ছে না। এই সিদ্ধান্তে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা। 1999 সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে প্রতিটি ওয়ানডে ও টি-20 বিশ্বকাপেই বাংলাদেশের সাংবাদিকদের সরব উপস্থিতি ছিল। এমনকি 1999 সালের আগেও যখন বাংলাদেশ দল বিশ্বকাপে খেলেনি, তখনও বিভিন্ন আসরে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন এদেশের সাংবাদিকরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিদেশ থেকে আসতে শুরু করেছে প্রবাসীদের ভোটাধিকারের রায়। মঙ্গলবার সকাল পর্যন্ত 21,500 প্রবাসীর পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল 10:30 পর্যন্ত মোট 21,508টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ থেকে মোট 7,66,862 জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছিল। কমিশন প্রবাসীদের ব্যালট পেপার সংগ্রহের পর যত দ্রুত সম্ভব ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর অনুরোধ জানিয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা পত্রিকায় দেখেছেন একটি রাজনৈতিক দল যারা এখন পালিয়ে যাওয়া স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। তাদের দাবি বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন হলো, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারে ওই দলটিরও তো 2 জন সদস্য মন্ত্রী হিসেবে ছিলেন। বিএনপি যদি এতই খারাপ হতো, তবে তারা কেন তখন পদত্যাগ করে চলে আসেননি? মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে বেলা 4:03 স্ত্রী ডাক্তার জোবেদা রহমান সহ মঞ্চে ওঠেন তারেক রহমান। বক্তব্যের মাঝপথে তারেক রহমান ময়মনসিংহ বিভাগের 24টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের মঞ্চে দাঁড় করিয়ে এলাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। 4:26 উপস্থিত জনতাকে সালাম জানিয়ে বক্তব্য শুরু করেন এবং 4:52 ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বক্তব্য শেষ করেন। এরপর তার গাড়িবহর গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বেশি অপরাধ ও অন্যায় করা হয়েছে সাতক্ষীরায়। দেশের আর কোনো জেলায় এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়নি। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে না দেওয়ার ঘটনাকে দেশের ক্রিকেটের জন্য চরম অপমান বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, একটা ছেলের কারণে আলহামদুলিল্লাহ আপনারা গর্বিত। এই ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে মুস্তাফিজ। অথচ এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটা চরম অপমান। তিনি বলেন, এই বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে গিয়ে আবার টি-20 খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল এই খেলাটা শ্রীলঙ্কায় হোক, আমরা যাব। কিন্তু ক্রিকেট বোর্ড এই সঙ্গত দাবিটাকে মানল না। আমরা দুঃখিত, আমরা লজ্জিত। আইসিসির উদ্দেশ্যে তিনি বলেন, এখনো সময় আছে। আমরা অনুরোধ করি আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন।
এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।